হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা মডার্ন হিস্ট্রি, এই ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার মাধ্যমে ডিসকাস করছিলাম। এই বইটাকে সামারি করে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম এবং এর আগের দিনের ভিডিওতে আমি গান্ধীজির সম্পর্কে, গান্ধীজির প্রাথমিক কিছু তথ্য এবং তার আন্দোলনগুলো সম্পর্কে দিয়েছিলাম, যেটা সাউথ আফ্রিকাতে তিনি করেছিলেন। তো সেইগুলো আমরা দেখে এসেছি। এবার আমাদের যে টপিকগুলো আসতে চলেছে এরপরে বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে, ইভেন বলতে পারো যে এই ভিডিওর থেকে একদম শেষ অবধি আমরা যতটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে এবং এই জায়গা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বা ইভেন গান্ধীজির থেকে প্রচুর প্রশ্ন আসে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই ভিডিওগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখবে এবং তোমরা তোমাদের মতো করে নোটস করে নেবে। তো সামারি অফ এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, বা এই বইটা যেটা রাজীব আইয়ের লেখা, স্পেকট্রাম পাবলিকেশনের, খুব ইম্পর্টেন্ট একটা বই যে কোনো পরীক্ষার জন্য। মেনলি আমি এটা WBCS পরীক্ষার জন্য বানাচ্ছি, কিন্তু অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছ তারাও দেখতে পারো, অনেক হেল্প তোমরা এখান থেকে পাবে। আর তোমরা এই ভিডিওগুলো দেখার পর যখন তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি আমি এখানে নতুন কিছুই অ্যাড করছি না, বা নতুন আমি ইতিহাসের কি অ্যাড করব, যেগুলো লেখা রয়েছে যারা ঐতিহাসিকরা দিয়েছেন সেগুলোই আমি তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি। এই বইতে যেটা লেখা রয়েছে খুব সহজ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখার পরে বইটা পড়ো, বইটা খুব ইম্পর্টেন্ট পড়া, বারবার পড়ো, একটাই বই পড়ো, বা তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। পিডিএফ গুলো যদি নিতে চাও তাহলে এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, এই এইগুলো পেয়ে যাবে, পিডিএফ গুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো ক্লাস রিলেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, বা যদি কিছু বলার থাকে, এইখানে বলতে পারো, দ্য জিকে একাডেমি গ্রুপ, এখানে তোমরা মেসেজ করতে পারবে। এখানে করো, এক জায়গায় করলে সেটা দেখতে সুবিধা হয়। তো চলো, তার আগে আরেকটা জিনিসও বলা রয়েছে, সেটা হচ্ছে প্লে লিস্ট। এখানে প্লে লিস্ট করা রয়েছে, দেখছো, যেগুলো প্রিপেয়ার ফর WBCS সেকশনে রয়েছে, সেই প্লে লিস্টগুলো প্রত্যেকটাই এখন চলছে, কারেন্ট প্লে লিস্ট। এখানে আমি প্রতি সপ্তাহে আমি ভিডিও আপডেট করছি এবং তোমরা এগুলো দেখতে পারো। কোশ্চেন অ্যান্সার সিরিজ আমি শুরু করেছি। কোশ্চেন অ্যান্সার তোমরা জানো, ভারতের ইতিহাসের ওপরে আমি কোশ্চেন অ্যান্সার করছি শুক্র, শনি, রবি রাত্রি 9টা থেকে 9 PM থেকে। অবশ্যই তোমরা যারা জয়েন হচ্ছ না, লাইভ জয়েন করো এবং তোমরা তোমরা ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবে। প্রিপারেশন এখানে চলছে, অলরেডি অনেকগুলো আমি ক্লাস করিয়ে নিয়েছি। সেই ক্লাসগুলো এর মধ্যে রয়েছে, ভারতের ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা, এর মধ্যে তোমরা গিয়ে দেখতে পাবে। আর জেনারেল স্টাডিজ প্লেলিস্ট যেটা কমপ্লিট রয়েছে, এখানে বেসিক আইডিয়া পাওয়ার জন্য সমস্ত প্লেলিস্টগুলো করা রয়েছে। তো তোমরা যেটা তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই দেখো। যদি তোমরা নতুন হও, যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা নতুন রয়েছে, প্লাস যারা এখনো বেল আইকনটা টেপনি, অবশ্যই বেল আইকনটা টিপে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ইউটিউবের তরফ থেকে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলের কাজ, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করবো আজকের এই টপিক, গান্ধী ইন ইন্ডিয়া। আজকের আমাদের যে টপিক মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধী ইন ইন্ডিয়া, ভারতে গান্ধীজির আবির্ভাব এবং গান্ধীজি ভারতে কিভাবে তার আন্দোলনকে সংগঠিত করেছিলেন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। 1915 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধীজি ভারতে আসেন। কোন ডেটটাও ইম্পর্টেন্ট, 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি 1915 গান্ধীজি ভারতে আসেন এবং এতদিন অবধি তিনি দক্ষিণ আফ্রিকাতে যে কাজগুলো করছিলেন সেই কাজগুলো কিন্তু এরম নয় যে প্রচার হচ্ছিল না, কারণ এই সময় মানে সারা পৃথিবীতেই মিডিয়া, বা যেটাকে বলতে পারো সংবাদপত্র, এইগুলো খুব বেশি কাজ করতো। এবং আমরা ভারতেও জানি যে এই সময় প্রচুর সংবাদপত্র প্রকাশিত হতো এবং তারা এই সমস্ত কর্মকাণ্ড, কি কাজ হচ্ছে, দেশ বিদেশের খবর তারা দিতে শুরু করে। এবং গান্ধীজি যখন পরপর বেশ কিছু আন্দোলন দক্ষিণ আফ্রিকাতে জয়লাভ করেন, সেটা এই সময়কার যারা ন্যাশনালিস্ট রয়েছেন বা যারা এই সংবাদপত্রগুলো প্রকাশ করছেন তাদের কাছে খুবই একটা ইন্সপিরেশনের ব্যাপার ছিল এবং সেই খবরগুলো তারা ব্যাপকভাবে ভারতে প্রচার করতে শুরু করে। যার ফল হয় কি, গান্ধীজির এই আন্দোলনগুলো যেমন ভারতের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তারা গান্ধীজি ভারতে আসার আগে থেকেই গান্ধীজির প্রতি, গান্ধীজির ওপর একটা তাদের বিশ্বাস জন্মে গেছিল। সেকেন্ড, শুধু এডুকেটেড শ্রেণী নয়, সাধারণ মানুষ যারা এতদিন পর্যন্ত আন্দোলনের সঙ্গে অতটাও যুক্ত ছিল না, সাধারণ শ্রেণী, তাদের মধ্যে একটা এই বিলিভ হয়েছিল গান্ধীজি একটা কিছু করতে পারেন, গান্ধীজি যদি চান বা গান্ধীজি যদি কোনো একটা আন্দোলন করেন তাহলে সেটা
সফল হবে, কারণ দক্ষিণ আফ্রিকাতে তিনি যে কাজগুলো করেছেন সবই সাধারণ মানুষদের জন্য, কোনো উচ্চ বর্ণ বা কোনো শিক্ষিত শ্রেণী এরম নয়, খুবই একদমই শ্রমিক শ্রেণী যারা ওখানে কাজ করতে গেছিল, তাদের মধ্যে হয়তো অনেকেই মানে অধিকাংশই কেউ পড়াশুনো জানতো না, এরকম সমস্ত শ্রেণী যারা একদম যাদেরকে আমরা নর্মালি সমাজের নিচু স্তরের মানুষ বলি, তাদের জন্য আন্দোলন করেছিলেন। এবং এই জিনিসটা ভারতের যারা সেই স্তরের মানুষ, যাদের অতটা পড়াশোনা নেই বা যাদের অতটা মানে আইডিয়া নেই, তাদের খুব ইন্সপায়ার করে যে কেউ অন্তত তাদের হয়ে কাজ করছেন বা তাদের জন্য আন্দোলন করছেন। এই জিনিসটা একটা বড় এফেক্ট করে গান্ধীজির ভারতে আসার আগে থেকেই। এবার গান্ধীজি যখন ভারতে আসেন, পরপর তিনটে তিনি প্রাথমিক আন্দোলন করেন, সেই তিনটে আন্দোলনে জয়লাভ তাকে আরো বেশি পপুলার করে দেয়, যেটা আমরা আজকে আলোচনা করব। হি ডিসাইডেড টু ট্যুর দ্য country the next 1 year and see for himself the condition of the masses। এবার তিনি ভারতে এতদিন ছিলেন না, প্রথমে তিনি চলে গেছেন ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে ভারতে কিছুদিন এসেছিলেন, কয়েকদিন সেখানে কাজ করেছেন, সেখান থেকে চলে গেছেন সাউথ আফ্রিকাতে। অতএব ভারতের রাজনীতি বা ভারতে সাধারণ মানুষ এদের সম্পর্কে সেরকম কিছু তার আইডিয়া ছিল না। এবার কোনো একটা আন্দোলন যদি তাদের জন্য করতে হয়, তাদেরকে আগে জানতে হবে, দেশের মানুষকে জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে। এবং এই জিনিসটা তাকে বলেছিলেন তার রাজনৈতিক গুরু, যার নাম হচ্ছে জি.কে. গোখলে। জি.কে. গোখলে, যার পুরো নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ইনি হচ্ছেন গান্ধীজির রাজনৈতিক গুরু। তিনি তাকে বলেছিলেন যে প্রথম এসেই কোনো আন্দোলন না করতে বা প্রথমেই এসে কোনো বড় মুভমেন্ট না শুরু করতে, বরঞ্চ পুরো দেশ ঘুরে বেড়াও, সমস্ত মানুষের সঙ্গে মিট করো, সবাইকে জানো, দেশের পরিস্থিতি জানো। সেই সমস্ত জানলে তোমার মানে যে জানবে এটা তার পক্ষে এটা খুবই অ্যাডভান্টেজ হবে। তো সেই কাজটাই তিনি করেন। পরবর্তী 1 বছর 1915-তে তিনি ভারতে আসেন এবং তারপরে প্রায় 1 বছর আমরা গান্ধীজিকে দেখব তিনি ভারতের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করে বেড়াচ্ছেন। আচ্ছা, এইখানে একটা জিনিস, 8ই জানুয়ারি 1915 খ্রিস্টাব্দ যেদিন ভারতে গান্ধীজি আসেন, সেই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমরা করি, বলা হয় সেলিব্রেট করি। ঠিক আছে, এই জিনিসটাও মনে রাখবে। জিকের কোশ্চেন এটা, এখান থেকেও কোশ্চেন আসে, এটা তো অবশ্যই মনে রাখবে। এছাড়াও হি অলসো ডিসাইডেড নট টু টেক এনি পজিশন অন এনি পলিটিক্যাল ম্যাটার ফর অ্যাটলিস্ট 1 year। তিনি তার পলিটিক্যাল কোনো চিন্তা ভাবনা বা কোনো মত তিনি এই সময় প্রকাশ করেননি এই 1 বছর, কারণ তিনি ভারতের পলিটিক্স সম্পর্কে সেইভাবে অবগত নয়। হ্যাঁ, তিনি কংগ্রেসের কয়েকটা সেশনে জয়েন করেছেন, কংগ্রেস সম্পর্কে জানেন, কিন্তু বাকিদের সম্পর্কেও জানতে হবে, সকলের মত জানতে হবে। তাই তিনি ঠিক করেন যে কোনো রকম পলিটিক্যাল কোনো ব্যাপারে তিনি থাকবেন না এই 1 বছর। অ্যাজ ফর দ্য পলিটিক্যাল কারেন্ট prevalent at that time in India, he was convicted about the limitations of the moderate politics and was also not in favor of home rule অ্যাজিশন। এই সময় যখন তিনি ভারতে এসেছেন, তখন ভারতে একটা আন্দোলন খুব পপুলার হয়ে গেছিল বা খুব ব্যাপকভাবে চলছিল, সেটা হচ্ছে হোম রুল আন্দোলন। আমরা আগের ভিডিওতে এগুলো দেখে এসেছি, এর আগের ভিডিওটাতেই হয়তো মানে গান্ধীজির আগের ভিডিওটাতে আমি হোম রুল আন্দোলন সম্পর্কে কথা বলেছি। তো সেই হোম রুল আন্দোলন এই সময় খুব পপুলার একটা আন্দোলন, প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং এই আন্দোলনটা এই সময় যে রাজনৈতিক শূন্যতাটা ছিল সেটাকে ফিল আপ করার চেষ্টা করছে। অর্থাৎ এই সময় কংগ্রেস ইনঅ্যাক্টিভ, কংগ্রেস এরকম কোনো কাজ করছে না, তো সেই জায়গাটা হোম রুল আন্দোলন নিচ্ছিল। কিন্তু গান্ধীজি এই আন্দোলনকে সাপোর্ট করেননি। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে কে এই আন্দোলনটাকে সাপোর্ট করেননি, উত্তর হবে গান্ধীজি। গান্ধীজি সাপোর্ট করেননি। ক্লিয়ার? এবার হোম রুল আন্দোলন না সাপোর্ট করার পিছনে কারণ হচ্ছে গান্ধীজিও সেম একই বিলিভ করতেন যে যেহেতু ব্রিটিশরা এখন একটা যুদ্ধের মধ্যে রয়েছে, তাদেরকে নতুন করে আবার প্রবলেমে ফেলার এই সময়ের কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেন, মানে এই আন্দোলনকে সাপোর্ট করেননি। মেন হচ্ছে এটাই কারণ। ঠিক আছে, এরপর হচ্ছে ডিউরিং 1917 to 1918 গান্ধী ওয়াজ ইনভলভড ইন 3 স্ট্রাগলস। আমরা 3টে স্ট্রাগলের নামই জানি, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক এবং হচ্ছে খেডা মুভমেন্ট। এই 3টেতে তিনি জয়েন করেন এবং তারপরে তিনি ফাইনালি রাওলাট সত্যাগ্রহ বা রোলেট সত্যাগ্রহ, যেটা রাওলাট আইনের বিরুদ্ধে যে সত্যাগ্রহ, সেটা শুরু করেন। তো প্রথমে যে 3টে আন্দোলন, এটা অল ইন্ডিয়া বেসিস ছিল না। ফার্স্ট হচ্ছে চম্পারণ, যেটা শুধুমাত্র একটা ছোট অংশ নিয়ে, বিহারের ছোট অংশ নিয়েছিল। আহমেদাবাদ, এটা
ছোট অংশ নিয়েছিল, পুরো অল ওভার ইন্ডিয়া আন্দোলন ছিল না। কেডা? এটাও অল ওভার ইন্ডিয়া ছিল না। প্রথমবার তিনি অল ওভার ইন্ডিয়া সারা ভারতের জন্য যে আন্দোলন করেন সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। এগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন এসে যায়। বারে বারে বলছি, গান্ধীজি খুব ইম্পর্টেন্ট টপিক এবং পরীক্ষায় প্রচুর প্রশ্ন এই গান্ধীজির থেকে আসে, তো সেই জন্য তোমাদের এইগুলো জেনে রাখতে হবে। তো আমরা প্রথম যে আন্দোলন সেটা দেখবো চম্পারণ সত্যাগ্রহ। 1917 খ্রিস্টাব্দে এই চম্পারণ সত্যাগ্রহ হয়। দেখো 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। 1915 থেকে পুরো সময়টা তিনি কোনো আন্দোলনে যোগদান করেননি, 17 অব্দি। 17তে এসে তিনি প্রথমবার আন্দোলনে যোগদান করেন। এবার চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স ইন ইন্ডিয়া। ভারতে প্রথম গান্ধীজির করা সিভিল ডিসওবিডিয়েন্স। সিভিল ডিসওবিডিয়েন্স মানে হচ্ছে আইন অমান্য, ঠিক আছে? সিভিল ডিসওবিডিয়েন্সের বাংলা হচ্ছে আইন অমান্য। আইন অমান্য। তো ভারতে প্রথম তার আইন অমান্য আন্দোলন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তীকালে একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হবে। আমি আগেও বলেছি যে ওটা আন্দোলনের নাম অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে বটে, কিন্তু সেটা কোনো আন্দোলনের স্পেসিফিক নাম না, ওটা একটা পদ্ধতি। আইন অমান্য একটা পদ্ধতি। কোনো আইন যদি তুমি ফলো না করো, যেটা অথরিটি তোমাকে করতে বলেছে, তাহলে সেটা আইন অমান্য হয়ে যাবে। তো এটা একটা আইন অমান্য একটা পদ্ধতি। তো যাই হোক, চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে ভারতে গান্ধীজির প্রথম আইন অমান্য। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইরকম ভাবে প্রশ্ন চলে আসবে। ভারতের প্রথম গান্ধীজির আইন অমান্য আন্দোলন কোনটা? চম্পারণ সত্যাগ্রহ। Gandhi was requested by Rajkumar Shukla, a local man, to look into the problems of the farmers in context of indigo plantation in Champaran in Bihar. এখানে তোমাদের একটা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তিন কাঠিয়া ব্যবস্থা। তার আগে জানতে হবে যে নীল, ভারতে খুব বেশি নীল চাষ হতো। তোমরা জানো নীল বিদ্রোহ হয়েছে ভারতে, কারণ নীলকর সাহেবরা প্রচুর অত্যাচার করতো। তো ভারতে খুব নীল চাষ হতো। আর যেহেতু ইউরোপে এই সময় শিল্প বিপ্লব চলছিল এবং ব্রিটেনের কারখানাগুলোতে ব্যাপক পরিমাণে এই সময় শিল্পজাত দ্রব্য উৎপাদন হচ্ছিল, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোর মানে এই কাপড় শিল্পর জন্য দরকার নীল। কি কারণে? এই সময়ের সব থেকে পপুলার যে শিল্পটা ইংল্যান্ডে ছিল সেটা হচ্ছে কাপড় শিল্প। এবার এই কাপড়কে রং করার জন্য তখন তো আর সিনথেটিক রং ব্যবহার হতো না, নীল ব্যবহার করা হতো। এই নীল খুব ব্যাপক চাহিদা ছিল এবং ভারতে যে নীল চাষ হতো সেটা খুব ভালো প্রকৃতির নীল চাষ হতো। এবার সেই কারণে ভারতে একাধিক ইংরেজ ব্যক্তিরা এসে ঘাঁটি গাড়ে এবং তারা ভারতীয়দের জোর করে নীল চাষ করতে বাধ্য করায়, ভারতীয় চাষিদের। এবার এই সাহেবরা নীলকর সাহেব নামে পরিচিত হয়। এরপর অনেকটা টাইম যায়, প্রচুর এইরকম ভাবে আন্দোলন এর জন্য হয়েছে, তাদের অত্যাচার। প্রবলেম হচ্ছে নীল চাষ সবাইকে যখন করতে হচ্ছে, যখন ব্রিটিশরা এসে মানে ব্রিটিশ যারা এরকম ব্যবসায়ীরা এসে প্রত্যেককে এরকম জোর করছে যে নীল চাষ করতে হবে, অটোমেটিক্যালি নীলের দাম কমে যাচ্ছে, কারণ প্রচুর চাষি নীল চাষ করছে, সবাইকেই করতে বাধ্য, সবাই করতে বাধ্য। অন্যদিকে যদি ধান, গম বা এইরকম ধরনের ফসলগুলো চাষ করা হয়, তার লাভ অনেক বেশি হতো। এবার যেহেতু কৃষকরা বাধ্যতামূলকভাবে কিছুটা অংশে নীল চাষ করত, সেটা তাদের বারংবার অসন্তোষের কারণ ছিল। সেই অংশটাতেও যদি তারা ধান চাষ করতো, কারণ একজন চাষি সে কি চাষ করবে সেটা তার নিজের ব্যাপার, এটা করতে দেওয়া হতো না বলে বারংবার এই নীল চাষ নিয়ে বহু এরকম আন্দোলন হয়েছে। আর বিহারের পার্টিকুলারলি এখানে যে নীল চাষটা হচ্ছে এই সময়, আমরা যখনকার কথা বলছি 1916-17 এই সময়টা, সেটা হচ্ছে তিন কাঠিয়া ব্যবস্থা নামে প্রচলিত ছিল। এটা বিহারে এই নামটা ছিল, তিন কাঠিয়া সিস্টেম বা তিন কাঠিয়া ব্যবস্থা। এখানে কি করা হতো, এখানে যারা বিহারের কৃষক রয়েছেন তাদের প্রত্যেককে তার জমির 20 ভাগের 3 ভাগ অন্তত নীল চাষ করতেই হবে। আরো একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই নীল চাষের, যে জমিতে নীল চাষ করা হবে সেই জমিতে বেশ কয়েক বছর আর অন্য কিচ্ছু চাষ করা যাবে না। অর্থাৎ আমি যদি এই বছর কোনো জমিতে নীল চাষ করি, তাহলে সেটা আমাকে পরের বছর আইদার নীল চাষ করতে হবে অর সেটাকে ফেলে রাখতে হবে, ঠিক আছে? মানে জমির উর্বরতা নষ্ট করে দেয় অ্যাকচুয়ালি। এবার বিহার অঞ্চলটা ভাবো কৃষি কাজের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেখানে যদি ধান চাষ করা হয় কত লাভ হতে পারে, সেই লাভটা তারা করতে পারছে না। এটা তো একটা সিস্টেমই। যাই হোক, এরকম 20 ভাগের 3 ভাগ তারা চাষ করতে বাধ্য হতো, তো করতো। এই ব্যবস্থাটাই নীল তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত হয়। প্রবলেমটা আছে এই সময়তে 19th সেঞ্চুরিতে জার্মানিতে সিনথেটিক ডাই আবিষ্কার হয়ে যায়, অর্থাৎ এবার কৃত্রিম রং চলে আসে। এবার কৃত্রিম রং সাধারণ এই চাষ করা নীলের থেকে অনেক কম দাম,
স্বাভাবিকভাবে যারা ব্যবসায়ী তারা এবার কৃত্রিম রং ব্যবহার করতে শুরু করছে, কৃত্রিম রং কিনতে শুরু করছে। আর এর ফলে নীলের যে চাহিদা ছিল সেটা কমে যায়। ক্লিয়ার? এই সময় নীলের চাহিদা কমে যায়। আমরা যে সময়ের কথা বলছি এই টাইমটাতে দ্য ইউরোপিয়ান planters demanded high rents and illegal dues from the peasants in order to maximize their profit before the peasants could shift to other crops. এবার যখন যারা এখানে এই সময় বিহারের যারা নীলকর সাহেব ছিল তারা দেখছে আমাদের আর নীল লাগবে না, কারণ নীলের অলরেডি রিপ্লেসমেন্ট এসে গেছে, তখন তারা আস্তে আস্তে নীল চাষ করা বন্ধ করে দিচ্ছে, মানে এই তিন কাঠিয়া ব্যবস্থার থেকে তারা সরে যেতে শুরু করছে এবং কৃষকরাও চলে যাবে এবার অন্য চাষে। কিন্তু এতদিন ধরে তারা যে চাষটা করেছে তার একটা প্রফিট রয়েছে, তার একটা টাকা তারা ডিউ রয়েছে, সেটা পায়নি। এই ডিউটা নিয়েই প্রবলেমটা শুরু হয় এই চম্পারণে। প্রথম কথা, যে ডিউগুলো রয়েছে সেটা দিতে অস্বীকার করে ব্রিটিশ নীলকর সাহেবরা, এবং দিলেও তার প্রফিট যেভাবে মানে খুব কম দামে কিনতে শুরু করে নীলগুলো। বাকি যে নীল চাষ রয়েছে অলরেডি এখনো নীল জমিতে রয়েছে, সেটা তারা তো নিয়ে যাবে, কারণ কিছুটা হলেও প্রফিট হবে, সেটা একদম কম দাম দিতে শুরু করে। তারা বলে যে একদম কম দাম দেব। এবার কৃষকরা যারা চাষ করেছিল, প্রথম কথা তো তারা বাধ্য হয়ে করেছিল, সেকেন্ড ব্যাপার হচ্ছে যখন এইরকম সমস্ত জিনিস হয় যে তারা বলে, ইংরেজরা বলে যে আমরা ডিউটা পেমেন্ট করব না, প্লাস যেটুকু আছে নীল সেটা কম দামে নেব, এতে কৃষকদের মধ্যে একটা অসন্তোষ শুরু হয়। এবার Besides, the peasants were forced to sell produce at price fixed by the Europeans. যেটা বলছিলাম যে নীলের দাম তারা খুব কম, যেটুকু জমিতে রয়েছে সেটা খুব কম দাম দেবে বলে ঠিক করে। এবার এই জিনিসগুলোই প্রবলেম শুরু হয়। আর যখনই প্রবলেমটা শুরু হয়, এই যেটা দেখলাম আমরা, রাজকুমার শুক্লা, ইনি একজন এখানকার লোকাল রেসিডেন্ট ছিলেন, লোকাল চাষি ছিলেন, তিনি গান্ধীজিকে ডাকেন যে তাদের হয়ে কিছু করার জন্য, কারণ গান্ধীজি অলরেডি খুব পপুলার এবং গান্ধীজির এটা সুনাম অলরেডি হয়ে গেছে যে তিনি সমাজের নিচু শ্রেণী যারা অত্যাচারিত হয়ে রয়েছে এতদিন অবধি তাদের জন্য কাজ করেন। তাকে ডেকে পাঠানো হয় এবং গান্ধীজিকে যখন ডাকা হয়, গান্ধীজি জয়েন এখানে করতে রাজি হয়ে যান এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি এখানে অংশগ্রহণ করেন, তারা হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। এখানে যাদের যাদের নাম তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের নাম ইম্পর্টেন্ট। এরকম ভাবে প্রশ্ন করা হয়, চারজনের নাম দিয়ে দেবে, একজনের নাম মানে দিয়ে কোশ্চেন বলবে এর মধ্যে কে এই চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে মধ্যে অংশগ্রহণ করেননি বা এর সঙ্গে সংযুক্ত নন। একটা নাম হয়তো অন্য কিছু দিয়ে দেবে, বাকিগুলো এই তিনজনের, এখান থেকে তিনজনের নাম দেবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকের নাম তোমরা মনে রাখো। রাজেন্দ্র প্রসাদ, মজহর উল হক, তারপর হচ্ছে মহাদেও দেশাই, তারপর নরহরি পারেখ অ্যান্ড জেবি কৃপালিনী। অবশ্যই জেবি কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ, মজহর হক এবং হচ্ছে মহাদেব দেশাই, এদের চারজনের নাম তো মনে রাখবেই, খুব এটার থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই অবধি আমরা জানলাম। তো এরা সকলে উইথ গান্ধীজি তারা চম্পারণের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চম্পারণ বিহারে অবস্থিত, সেখানে তারা রওনা হয়ে যায়। এবার যখন ব্রিটিশরা দেখে যে গান্ধীজি আসছেন, তারা অলরেডি জানে গান্ধীজি খুব পপুলার এবং গান্ধীজি কি কি করতে পারেন। দক্ষিণ আফ্রিকাতেও তো ব্রিটিশরাই রাজ করে, তারাও নিজেদের খবর জানে কোথায় কি হচ্ছে। যখনই এটা হয় তখন গান্ধীজিকে আসতে বাধা দেওয়া হয় এবং গান্ধীজি নর্মালি সিভিল ডিসওবিডিয়েন্স মানে যেটা বলা হবে তার উল্টোটাই আমি করব, যে আইনটা আমার জন্য করা হবে সিভিল ডিসওবিডিয়েন্স মানেই তাই। এখানে দেখতে পাচ্ছ সিভিল ডিসওবিডিয়েন্স এর মানেই তাই। যখনই বাধা দেওয়া হয় তখন তিনি বলেন যে আমি এখানে অংশগ্রহণ করব, আমি যাবই, সিভিল ডিসওবিডিয়েন্স। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স। তো এইখানে প্রথমবার এই যে অস্ত্রটা সেটা ইউজ করা হয়। ফাইনালি যখন ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পারে যে গান্ধীজিকে আটকানো সম্ভব নয়, তখন তারা একটা এনকোয়ারি কমিটি বসায় যে অ্যাকচুয়াল এখানে কৃষকদের প্রবলেম কি। এতদিন অবধি তারা করছিল না, যেই গান্ধীজি আসে এবং আন্দোলনের দিকে অগ্রসর হয়, সঙ্গে সঙ্গে তারা একটা ইনকোয়ারি কমিটি গঠন করে। শুধু তাই নয়, সেই কমিটিতে গান্ধীজিকে একজন মেম্বার হিসেবে নিযুক্ত করে। দ্য গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এ কমিটি টু গো ইনটু দ্য ম্যাটার অ্যান্ড নমিনেটেড গান্ধী অ্যাজ দ্য মেম্বার। গান্ধীজিকে একজন মেম্বার হিসেবে নমিনেট করা হয়। এবার এই জিনিসটা একটা অবশ্যই একটা জয়, যেটা করছিল না সেটা তারা করে, প্লাস গান্ধীজি তার মধ্যে রয়েছেন, অতএব সেখানে কোনো ভুল ভ্রান্তির কোনো সম্ভাবনা থাকলো না। তো গান্ধীজি এবং তার যে এই যে কমিটিটা সেটা ফাইনালি একটা রিপোর্ট দেয়। তারা বলে যে তিন কাঠিয়া সিস্টেম শুড বি অ্যাবলিশড। অবশ্যই আর নীলের প্রয়োজন নেই, এই তিন কাঠিয়া ব্যবস্থা রেখেও লাভ নেই, তো এই তিন কাঠিয়া ব্যবস্থা অবশ্যই অ্যাবলিশ করতে হবে। অ্যান্ড দ্যাট দ্য পেশেন্ট শুড বি কম্পেনসেটেড ফর দ্য ইলিগাল ডিউস
এক্সট্রাক্টেড ফ্রম দেম। তো এটাও বলা হয় যে কৃষকদের যে ডিউগুলো রয়েছে সেগুলো অবশ্যই দিতে হবে, যে দামে বলা হয়েছিল যে নীলটা কেনা হবে সেটাতে কিনতে হবে, কারণ তোমরা অলরেডি এটাকে বলে দিয়েছো যে তোমাদের আমরা এত দামে কিনবো, সেটা এখন যদি বলো যে না নেবে না সেটা ভুল। অতএব তাদেরকে বলা হয় যে এইটা করতে হবে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি বলে যে মোটামুটি কম্পেনসেট করবে, তারা এই সমস্ত জিনিসগুলো মেনে নেয় মোটামুটি। তো ফাইনালি ফার্স্ট যে আন্দোলন গান্ধীজি ভারতে করেন সেটাতে জয়লাভ করেন। দ্য গান্ধী হ্যাড ওন দ্য ফার্স্ট ব্যাটেল অফ সিভিল ডিসওবিডিয়েন্স ইন ইন্ডিয়া। এবার আমি তোমাদের এখান থেকে একটা পয়েন্ট নোট করতে বলবো, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কাদের জন্য ছিল, সেটা হচ্ছে কৃষকদের আন্দোলন ছিল, কৃষকদের জন্য। লাস্টে গিয়ে বলবো এটা কেন আমি নোট করতে বলছি। এই আন্দোলনটা ছিল কৃষকদের জন্য। আদার পপুলার লিডার, এছাড়াও এই আন্দোলনের সঙ্গে যারা অন্যান্য লিডাররা যোগ ছিলেন তাদের নাম অতটাও ইম্পর্টেন্ট নয়, আগের যাদের নাম বললাম সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তাও এই নামগুলো দু একবার রিডিং করে রাখবে। এবং আমি বারে বারে বলছি বইটা বারে বারে পড়ো, একবার নয় দুবার নয়, যতবার পারবে পড়ো পুরো বইটা। তো এইগুলো হচ্ছে তাদের নাম। ব্রজকিশোর প্রসাদ, এই নামটা ইম্পর্টেন্ট, ব্রজকিশোর প্রসাদ। তারপর হচ্ছে অনুগ্রহ নারায়ণ সিনহা, অনুগ্রহ নারায়ণ সিনহা, রামনবমী প্রসাদ, এবং হচ্ছে শম্ভু সাহারান ভার্মা। এই নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আগের নামগুলো ইম্পর্টেন্ট। নেক্সট যে আন্দোলনে আমরা যাব সেটা হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। 1918-তে এটা হয়, 1918 ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। প্রথমবার এখানে গান্ধীজি তার আরো একটা অস্ত্র প্রয়োগ করেন, সেটা হচ্ছে হাঙ্গার স্ট্রাইক, মানে হচ্ছে আমরণ অনশন, অর্থাৎ তিনি কিছু খাবেন না যতদিন না তার মৃত্যু হবে। এই অস্ত্রটা এখানে প্রথমবার প্রয়োগ করা হয়। বারে বারে বলছি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন করা হবে। ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক ইন ইন্ডিয়া, মানে এটা কোন আন্দোলনে প্রয়োগ করা হয়, গান্ধীজি কোন আন্দোলনে প্রয়োগ করেন, সেটা হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। নাম থেকেই বুঝতে পারছো এটা গুজরাটে অবস্থিত। মার্চ 1918, মার্চ মাসে 1918 মার্চ মাসে গান্ধী intervened in a dispute between cotton mill owners of Ahmedabad and the workers over the issue of discontinuation of the plague bonus. এবার আমি এখানে ছোট করে প্লেগ বোনাসটা কি সেটা সম্পর্কে বলবো। এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে 1918 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে গান্ধীজি আরো এই আহমেদাবাদে যারা কটন মিল ওনার ছিল, তোমরা জানো আহমেদাবাদে খুব ভালো বস্ত্র বয়ন শিল্প এখনো রয়েছে, আগেও ছিল, সেই সময়েও ছিল। তো সেই জায়গাতে যারা মিল ওনার ছিল, যারা কারখানার মালিক ছিল, তাদের সঙ্গে সেখানকার শ্রমিকদের একটা বিষয় নিয়ে প্রবলেম ডিসপুট আসতে শুরু করে, সেটা হচ্ছে প্লেগ বোনাস, এবং সেখানে গান্ধীজি অংশগ্রহণ করেন। এবার এই প্লেগ বোনাস জিনিসটা কি? এর আগে প্লেগ বোনাসটা যে জিনিসটা হচ্ছে এই অঞ্চলে আহমেদাবাদ অঞ্চলে এর আগে, এই 1918 আগের কথা বলা হচ্ছে, একটা ভয়ঙ্কর প্লেগ হয়েছিল, যার ফলে সেই সময় প্লেগ এতটাই একটা সাংঘাতিক ব্যাধি ছিল, পুরো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত পুরো, মানে আজকের যেরকম পরিস্থিতি সেরকম, পুরো সব বন্ধ। আজ তো আমরা তাও ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছি না, কিন্তু তখন মানুষ ঘর বাড়ি ছেড়ে পুরো পালিয়ে যেত। কোথাও যদি একজনেরও প্লেগ হয় এরকম জানা যায়, কারণ নিমেষের মধ্যে পুরো গ্রামকে শেষ করে দেবে, এরকম অবস্থা। আহমেদাবাদে যখন এরকম প্লেগ হয় সবাই পালিয়ে যেতে শুরু করে। এবার এখানে রয়েছে প্রচুর শিল্প, প্রচুর এরকম কার্পাস বয়ন শিল্প রয়েছে। তাদের যারা মিল ওনার, যারা মালিক, তাদের মাথায় হাত পড়ে যায়, যদি সমস্ত মানুষ এখান থেকে চলে যায় তাহলে কাজ করবে কি? সেই জিনিসটা যখন হয় তখন এই মিল মালিকরা, যারা শ্রমিক রয়েছে, তাদেরকে লোভ দেখায় যে আমরা তোমাদেরকে প্লেগ বোনাস দিচ্ছি। প্লেগ বোনাস মানে এই প্লেগের কারণে আমরা তোমাদেরকে এক্সট্রা মাইনে দিচ্ছি, মাইনে বাড়িয়ে দেওয়া হয় প্লেগ বোনাস হিসেবে। তো যাই হোক, এটা হওয়ার ফলে শ্রমিকরা এখানে থেকে যায় এবং তারা সেই মাইনেতে কাজ করতে থাকে, রিস্ক নিয়ে হলেও। অবশ্যই সকলেই এই সময় ভারতীয়দের অবস্থা খুবই খারাপ, তাদের কাছে ইনকাম নেই সেই রকম ভাবে, এক্সট্রা মাইনে পাওয়া গেছে, সকলেই যারা পাচ্ছে তারা এখানে কাজ করতে শুরু করে। এবার একটা টাইমে গিয়ে প্লেগ বন্ধ হয়ে যায়। প্লেগও একটা রোগের মতোই, মানে প্লেগও একটা রোগ যেটা একটা টাইমে আবার এসে বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন এই মালিকরা বলে যে আমরা আর প্লেগ বোনাস দেবো না, প্লেগ বোনাস ডিসকন্টিনিউ করে দিচ্ছি। এবার শ্রমিকদের সঙ্গে এই নিয়ে প্রবলেমটা শুরু হয়, যে শ্রমিকরা বলে আমরা প্রাণ হাতে করে তোমাদের জন্য কাজ করেছি, অবশ্যই তোমরা টাকা দিয়েছো বলে করেছি, কিন্তু সেই টাকাটা আমাদের প্রাপ্য, আমরা
এখনো কন্টিনিউ হবে সেই টাকাটা। আর শুধু সেটা প্লেগ বন্ধ হয়ে গেছে বলেই তুলে নিতে হবে তার কোনো, সেটা উচিত নয়। কারণ রয়েছে সেখানে, তারা তার পিছনে একটা কারণও দেখায়। কারণ এই সময় চলছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ। এবং আগের দিন আমি বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের একটা মারাত্মক প্রভাব ভারতের উপর পড়েছিল, কারণ ভারতও ব্রিটিশদের সাথে সাথে, যেহেতু ব্রিটিশ রুল এখানে রয়েছে, সেই জন্য ভারতও প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছিল। এবার যখনই প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন ভারতীয়দের থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স, আগে যা ট্যাক্স ছিল তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এখান থেকে প্রচুর মানুষ যায়, সেগুলো তো আলাদা, সেগুলোর ইকোনমিক কোনো এফেক্ট নয়, কিন্তু ট্যাক্সের পরিমাণ বেড়ে যায়, এটা একটা ইকোনমিক এফেক্ট। প্লাস হচ্ছে জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়ে যায়, মানে কল্পনার বাইরে চলে যায় এই সময় জিনিসের দাম। যে কোনো যুদ্ধ হলে জিনিসের দাম বাড়বে, সেটা আজকে যুদ্ধ হলেও হবে, তখনও হতো। আর প্রথম বিশ্বযুদ্ধ মানে বিশাল বড় একটা যুদ্ধ, সেইখানে প্রচুর জিনিসের দাম বেড়ে যায়। এবার এই পরিস্থিতিতে প্লেগ বোনাস কমিয়ে নেওয়া মানে শ্রমিকদের অবস্থা খারাপ। তো তারা বলে যে আমাদেরকে 50% হাইক করতে হবে স্যালারি, প্লেগ বোনাস তোলা যাবে না, 50% হাইক করতে হবে। হাইক মানে হচ্ছে বৃদ্ধি করতে হবে স্যালারিতে। এই নিয়ে দুজনের মধ্যে প্রবলেম এসে যায়। কেন? এটা এখানে যেটা এতক্ষণ বলছিলাম সেগুলোই বলা হচ্ছে। ফুড গ্রেনের দাম, বস্ত্রের দাম, সমস্ত জিনিসের দাম এই সময় প্রচন্ড বেড়ে গেছিল, সেই কারণে তারা বলে যে আমাদের 50% বাড়াতে হবে স্যালারি। মিল মালিকরা বলে আমরা প্লেগ বোনাস তো বন্ধ করবই, প্লেগ বোনাস দেবো না, কারণ প্লেগ চলে গেছে। আর আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20% মাইনে বাড়াতে পারি, 50% বাড়াবো না। এবার যখনই এইরকম একটা দ্বন্দ্ব হয় তখন ওয়ার্কাররা, যারা এখানকার শ্রমিকরা ছিল, তারা স্ট্রাইক ডেকে বসে, অর্থাৎ তারা বন্ধ ডেকে বসে। এই অবস্থাতে আবার কন্ট্রোভার্সি আরো বেড়ে যায় যখন দ্য রিলেশন বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড দ্য মিল ওনার্স ওয়ার্সেন্ট হোয়েন দ্য স্ট্রাইকিং ওয়ার্কার্স বিং arbitrarily dismissed and the mill owners deciding to bring in waivers from Bombay. মিল মালিকরা বলে তোমরা করছো করো, আন্দোলন করছো, যা খুশি করো, আমরা তোমাদেরকে ছাঁটাই করে দিচ্ছি, পুরো নতুন ফ্রেশ শ্রমিক আমরা মুম্বাই থেকে নিয়ে আসবো, বোম্বে থেকে নিয়ে আসবো। অতএব যারা এতদিন আন্দোলন করছিল তাদের স্যালারি বাড়ানোর জন্য তাদের পুরো স্যালারি বন্ধ, কারণ তাদেরকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। প্লাস এখান থেকে বলা হয় বোম্বে থেকে আমরা শ্রমিক আনবো, শ্রমিকের অভাব নেই, বোম্বে থেকে আনবো, দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাবো। এই সময়ে এই পরিস্থিতিতে গান্ধীজি প্রবেশ করবেন। দ্য ওয়ার্কার অফ দ্য মিল টার্ন টু অনুসুয়া সারাভাই ফর দ্য হেল্প অফ ফাইটিং ফর জাস্টিস। এই অনুসুয়া সারাভাই ইনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, আবার তিনি সম্পর্কে একজন মিল মালিকের বোনও ছিলেন। কিরকম ইন্টারেস্টিং ব্যাপার, মানে তিনি তার দাদার স্বার্থ না দেখে তিনি শ্রমিকদের স্বার্থ দেখেন, তিনি শ্রমিকদের হয়ে কাজ করতে শুরু করেন। অনুসুয়া সারাভাই এখানে হেল্প করতে শুরু করেন, এবং এনার যিনি দাদা ছিলেন তার নাম হচ্ছে অম্বলাল সারাভাই। অতটা ইম্পর্টেন্ট নাম নয়, জাস্ট একটা ইন্টারেস্টিং করার জন্য এখানে বলা। অম্বলাল সারাভাই ছিলেন হচ্ছে একজন মিল মালিক। কিন্তু এই নামটা একদিক থেকে ইম্পর্টেন্ট বলতে পারো যদি এরকম, কারণ এখন কোশ্চেন খুব ঘুরিয়ে করা হয়, খুব সূক্ষ্ম জায়গা থেকে কোশ্চেন করে দেওয়া হয়। তো ইনি ছিলেন আহমেদাবাদ মিল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঠিক আছে, অম্বলাল সারাভাই। একদিকে তিনি একটা মিলের মালিক, প্লাস মিল ওনার যত রয়েছেন আহমেদাবাদের তাদের একটা অ্যাসোসিয়েশন ছিল যেটার নাম বলা হচ্ছে আহমেদাবাদ মিল ওনার্স অ্যাসোসিয়েশন, সেটার প্রেসিডেন্ট ছিলেন। তো অম্বলাল সারাভাই মনে রাখতে পারো, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1891 খ্রিস্টাব্দে। এটার মেন কারণ হচ্ছে মিল মালিকদের স্বার্থ রক্ষা করা। তো তখন অনুসুয়া সারাভাই তার ভাইয়ের কথা চিন্তা না করে শ্রমিকদের কথা চিন্তা করেন, এবং তিনি জাস্টিস, ন্যায়ের জন্য লড়াই করতে শুরু করেন। অনুসুয়া বেন ওয়েন্ট টু গান্ধী। এবার অনুসুয়া বেন তখন গান্ধীজিকে ডেকে নিয়ে আসেন, who was represented by the mill owners and workers, and asked him to intervene and help resolve the impasses between the workers and the employers. তো এদের মধ্যে যে প্রবলেমটা, ডিসপিউটটা ছিল, সেটা মেটানোর জন্য গান্ধীজিকে অনুসুয়া বেনি ডেকে আনেন। ক্লিয়ার? দো গান্ধী ওয়াজ এ ফ্রেন্ড অফ অম্বলাল, যে অম্বলালের কথা আমরা বলছিলাম তার বন্ধুও ছিলেন গান্ধীজি। এবার তিনি বন্ধুর দিকে দেখবেন না শ্রমিকদের দিকে দেখবেন, তিনি ঠিক করেন ফাইনালি শ্রমিকদেরই কথা, স্বার্থ চিন্তা করবেন। এবং ফাইনালি যেটা হয়, অনুসুয়া বেন এবং গান্ধীজি তারা দুজন মিলে লেবার দের হয়ে আন্দোলন শুরু করেন, যেটা আমরা একটু পরে দেখবো। অনুসুয়া বেনের সম্পর্কে আর একটা তথ্য, সেটা হচ্ছে অনুসুয়া বেন পরবর্তীকালে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন তৈরি করেন 1920 খ্রিস্টাব্দে। যেমন করে
মিল ওনারদের একটা অ্যাসোসিয়েশন ছিল অলরেডি, সেরকমই একটা টেক্সটাইল যারা লেবার রয়েছে তাদের জন্য একটা অ্যাসোসিয়েশন, এইটা ইম্পর্টেন্ট, 1920 খ্রিস্টাব্দে অনুসুয়া বেন তৈরি করেন। যাই হোক, গান্ধীজি ফাইনালি এদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বলেন যে 35% বাড়ানোর তোমরা ডিমান্ড করো, go on a strike and demand a 35% increase in wages instead of 50%, যে 50%, 50% তোমরা স্ট্রাইক হাইক চেয়েছো, সেটা না সে 35% করো, কারণ মিলনারদেরও তো কিছু ইনকাম করতে হবে, তারাও যুদ্ধের মধ্যেই রয়েছে, তারাও সেই দেশেই রয়েছে, অতএব তাদেরও দিক দেখা হোক, তোমাদেরও দিক দেখা হোক, দুজনের মাঝামাঝি কিছু একটা হোক, 35% তোমরা তার জন্য স্ট্রাইক করো, করো, বন্ধ করো। গান্ধী অ্যাডভাইস দ্য ওয়ার্কার টু রিমেন নন ভায়োলেন্ট হোয়াইল ইন স্ট্রাইক, এবং গান্ধীজির যে আন্দোলনের মেন পদ্ধতি সেটা হচ্ছে কোনোভাবেই অস্ত্র হাতে তোলা যাবে না, ভায়োলেন্ট হওয়া যাবে না, সেই জিনিসটা তিনি তার যারা আন্দোলনকারী তাদেরকে বলেন। when negotiation with mill owners did not progress, he himself undertook a fast into death, অর্থাৎ যখন এইরকম হয় 35% ডিমান্ডেই আবার আন্দোলন শুরু হয়, শ্রমিকরা করতে থাকে, কিন্তু তা সত্ত্বেও মিল মালিকরা তাতে রাজি হয় না, এবং তারা যেটা বলে যে আগের যেটা বলেছিল যে বোম্বে থেকে শ্রমিক এনে তারা কাজ করাবে, তাতেই তারা অনড় থাকে। এইবার গান্ধীজি নিজে এখানে বসে পড়েন, গান্ধীজি বলেন যে আমি আমরণ অনশন করব বা আমি হাঙ্গার স্ট্রাইক করব। তো যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ভারতের প্রথমবার এইভাবে তিনি হাঙ্গার স্ট্রাইক করেন। এই জিনিসটা যখন হয়, গান্ধীজির একটা অবশ্যই পপুলারিটি রয়েছে, এবং তিনি যখন এরকম আন্দোলনে চলে যান তখন ফাইনালি মিল মালিকরা রাজি হয় নেগোসিয়েশন করতে, এবং 35% হাইক তারা মেনে নেয়। ঠিক আছে, 35%, তারা অলরেডি বলেছিল 20% করবে, 35% করে দেয়, এবং ওই বোম্বে থেকে শ্রমিক আনার ব্যাপারটাও বন্ধ হয়ে যায়। তো সেকেন্ড আন্দোলন যেটা, সেটাতেও তিনি জয়লাভ করেন। এবং আবার আমি এখানে তোমাদের নোট করতে বলবো যে এই আন্দোলনটা কাদের জন্য ছিল? ওয়ার্কার, শ্রমিকদের জন্য ছিল। কেন একটু পরে বলছি, লাস্টে সবকটা হয়ে গেলে। এটা শ্রমিকদের জন্য আন্দোলন ছিল, প্রথমটা কৃষকদের জন্য ছিল, এটা শ্রমিকদের জন্য। থার্ড আন্দোলন যেটা, সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ, 1918 খ্রিস্টাব্দে হয়। ফার্স্ট নন কোঅপারেশন, এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট নন কোঅপারেশন বা ফার্স্ট অসহযোগ, নন কোঅপারেশনের বাংলা হচ্ছে অসহযোগ, অসহযোগ, ঠিক আছে, প্রথম অসহযোগ আন্দোলন খেডা মুভমেন্ট। এবার খেডা, এই জায়গাটাও গুজরাটের মধ্যেই পড়ছে, গুজরাটের একটা জায়গা খেডা, সেখানে প্রবলেম হয়েছিল বন্যা, খরা, ড্রট মানে হচ্ছে খরা। 1918 খ্রিস্টাব্দে এখানে একটা ড্রট বা খরা হয়েছিল, ঠিক আছে, এখানে আমি লিখছি, সরি কালার চেঞ্জ হয়ে গেছে, খরা। তো সেই খরা হয় 1918 খ্রিস্টাব্দে এই অঞ্চলে। According to the revenue code, if the yield was less than 1/4 the normal produce, the farmers are entitled to remission. নিয়ম অনুযায়ী ছিল যে যদি কোনো একটা অঞ্চলের টোটাল ফসল 1/4 এর কম হয়, ঠিক আছে, নর্মাল যা চাষ হয় তার থেকে যদি 1/4 বা তার থেকে কম চাষ হয়, তাহলে কৃষকদের যে ঋণ সেটাকে কিছুটা রেমিশন দেওয়া হবে, কিছুটা দেওয়া হবে, ছাড় বা মাফ করা, এরকম ব্যাপার হবে। এখানে একদমই চাষ হয়নি, খরা হলে কি করে চাষ হবে? কোনো চাষ হয়নি। তো ফাইনালি তারা চায় যে এই জায়গা থেকে এই বছরের জন্য ট্যাক্স মকুব করা হোক, কারণ কোনো চাষই হয়নি, তো ট্যাক্স কি আসবে, কৃষকরা কি দেবে, সেটা তারা চায়। তা গুজরাট সভা, consisting of the peasants, submitted petitions to the highest government authorities to provide requesting that the revenue assessment for the year 1919 be suspended. তো গুজরাট সভা এখানে ছিল। গুজরাট সভার কাজ হচ্ছে, কৃষকদের একটা অর্গানাইজেশন ছিল, তারা সকলে মিলে একটা পিটিশন জমা দেয়, তারা একটা আবেদন করে হায়ার অথরিটিকে, ব্রিটিশ গভর্নমেন্টের, যে যেহেতু খরা হয়েছে, কোনো রকম চাষ হয়নি এবং নিয়ম আছেই, অতএব আমাদের এই বছরের জন্য 1919 খ্রিস্টাব্দের জন্য মাফ করা হোক, ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দের যে আগামী বছরের যে ট্যাক্সটা সেটা মাফ করা হোক, মানে 1918 যে ট্যাক্সটা সেটা দেওয়া হবে 1919 যে ট্যাক্সটা সেই জন্য মাফ করা হোক। দ্য গভর্নমেন্ট হাউএভার
remained adamant and said that the property of the farmers would be seized if the tax were not paid. কিন্তু গভর্নমেন্ট, এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, তারা ভারতীয়দের স্বার্থের জন্য কাজ করছে? তারা তো নিজেদের জন্য কাজ করছে। তারা বলে যে যদি কোনোভাবে কেউ যদি ট্যাক্স না দেয়, আমরা তো মাফ করছি না, কেউ যদি ট্যাক্স না দেয় তাদের প্রপার্টি, তাদের জমি কেড়ে নেওয়া হবে, তাদের জমি বিক্রি করে ট্যাক্স নেওয়া হবে, এইরকম একটা হুমকি বা এরকম একটা কথা বলা হয়। এইবার এই আন্দোলনে অংশগ্রহণ করেন গান্ধীজি, এবং গান্ধীজির যে আন্দোলন পদ্ধতি, অর্থাৎ ডাইরেক্ট যা নিয়ম বলা হচ্ছে উল্টো কাজ করো, এইখানে সেটাই করা হয়। গান্ধী আস্ক টু দ্য ফার্মার নট টু পে দ্য ট্যাক্স, অর্থাৎ গান্ধীজি ডাইরেক্ট কৃষকদের বলেন কোনো রকম ট্যাক্স তোমরা দেবে না। এখানে একটু হবে, পুরোটা এখানে বলা নেই এক্স্যাক্টলি, কারণ আমাদের লাগবে না, তাও তোমাদের বলছি ব্যাপারটা। গান্ধীজি বলেন যারা বড় ফার্মার রয়েছেন, যাদের কাছে প্রচুর জমি রয়েছে বা প্রচুর বড় লোক যারা ফার্মার, তাদের ক্ষমতা রয়েছে ট্যাক্স দেওয়ার, ঠিক আছে, তারা তাদের ট্যাক্সটা দিয়ে দেবে। এখানে একটা কৃষকদের সঙ্গে নেগোসিয়েট করে এটা হয় যে তারা ট্যাক্সটা দিয়ে দেবে, আর যারা ছোট কৃষক রয়েছেন তাদের ট্যাক্সটা মকুব করা হবে। গান্ধীজি এটাও বলেন যে অন্তত এইটা করা হোক, তাও এটা এরা ব্রিটিশরা মানে না। তো তখন গান্ধীজি বলেন কেউ ট্যাক্স দেবে না, নট টু পে ট্যাক্স, ঠিক আছে। এবং এই আন্দোলনেই প্রথমবার একজন বিখ্যাত ব্যক্তি মানে তার নাম হয়ে প্রচুর পপুলার হয়ে যায়, তিনি হচ্ছেন বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। এই সর্দার টাইটেলটাও গান্ধীজি এনাকে দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেলকে, এবং এই সময় তিনি পপুলার হতে শুরু করেন এই আন্দোলনটার মাধ্যমে। ইট ওয়াজ সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্ড দ্য গ্রুপ অফ আদার ডিভোটেড গান্ধিয়ানস, এরা প্রত্যেকেই গান্ধিয়ান ছিল, যেমন যাদের নামগুলো আগেই বললাম, এই নামগুলো ইম্পর্টেন্ট, কিভাবে প্রশ্ন আসে বললাম। নরহরি পারেখ, মোহনলাল বা পান্ডেয়া বলতে পারো, আর রবিশঙ্কর ব্যাস, এই নামগুলো ইম্পর্টেন্ট। এবং অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেল, এই নামটা তো খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, তো এনার আইটা পড়েনি এখানে, ভিভিআই। তো যাই হোক, এইনার নাম অবশ্যই মনে রাখবে। এরা সকলে মিলে সমস্ত কৃষকদের একত্রিত করে, সমস্ত গ্রামবাসীকে এরা একত্রিত করে, এবং এইখানে তিনি লিডারশিপ দিতে থাকেন, কৃষকদের প্রধান হিসেবে তিনি কাজ করতে থাকেন। প্যাটেল অ্যালং উইথ দ্য কলেজিয়াস organized the tax revolt which the different ethics and caste communities of Kheda supported. তো প্রচুর মানুষ এখানে সাপোর্ট করে এনাদেরকে, কারণ সকলেরই একটা প্রবলেম এটা। তো যাই হোক, এইভাবে এটা আন্দোলনটা চলতে থাকে। এখানে গ্রামবাসীরা বা এখানকার মানুষ এতটাই ইউনাইটেড হয়ে গেছিল এই আন্দোলনটাতে, এটাই হচ্ছে গান্ধীজি এবং তার নেতৃত্বের আন্দোলনের একটা বলতে পারো অ্যাডভান্টেজ, যে মানুষ প্রচন্ড ভালোভাবে এটা নিত। সাধারণ মানুষ নিজেদের স্বার্থ ত্যাগ করে তারা এই সমস্ত কাজ আন্দোলনে অংশগ্রহণ করতো। তার একটা বড় প্রমাণ এই আন্দোলনটাতে কি হয়, যখন ফাইনালি কৃষকদের জমি কেড়েও নেওয়া হয় এবং ব্রিটিশরা বলে এই জমিগুলো নতুন কাউকে বিক্রি করা হবে। এবার কেউ যদি সেই কোনো একজন কৃষকের জমি নতুন কেউ কেনে, তাকে পুরো গ্রাম থেকে বয়কট করে দেওয়া হতো। তার সমস্ত কাজ, কেউ মানে দোকানিরা তাকে দোকান দিতে করে দেয়, যে তারা দোকান দেবে না। বস্ত্র ব্যবসায়ীরা বস্ত্র দিতে বিক্রি করতে, কারণ দেখো লাভ তাদের হতো। যদি দোকানদার যারা ছিল, নতুন যারা এসছে এখানে, কৃষক এই জমিগুলো কিনেছে, তাদের দিলে তাদের লাভ হতো, কিন্তু তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে তারা বলে যে আমরা এই সমস্ত কিছু করবো না। নাপিত বলে আমরা চুল কাটবো না, ধোপা বলে কাপড় কাটবো না, এইরকম একটা সিস্টেম চলে আসে। তো এইভাবে আন্দোলনটা চলে, এবং ফাইনালি অবশ্যই এখানে গান্ধীজির জয়লাভ হবে। গুজরাট ইজ ইন আদার পার্ট হু, যেটা আমরা বলছিলাম যে ইন্ডিয়ানস হু সাউথ টু বাই দ্য ল্যান্ড ওয়ার সোশ্যালি অস্ট্রিসাইড, অর্থাৎ প্রত্যেককে এখানে করা হয়, বয়কট করা হয় যারা এই জমিগুলো কিনতে শুরু করে। তো এইবার এইরকম যখন প্রবলেম হয়, তখন একটা নেগোসিয়েশন ব্রিটিশরা করতে বাধ্য হয় তারা করতে। আলটিমেটলি দ্য গভর্নমেন্ট সাউথ টু ব্রিং অ্যাবাউট অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ফার্মার্স, তারা ফাইনালি একটা এগ্রিমেন্ট করতে রাজি হয়ে যায়। ইট এগ্রিড টু সাসপেন্ড দ্য ট্যাক্স ফর দ্য ইয়ার ইন কোয়েশ্চেন। তো যেটা তাদের ডিমান্ড ছিল সেটা ফাইনালি তারা মেনে নেয়, এবং ট্যাক্স এই বছরের জন্য মকুব করতে তারা রাজি হয়ে যায়।
এবং যাদের প্রপার্টি অলরেডি কেড়ে নেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের প্রপার্টি ফেরতও দিয়ে দেওয়া হয়। ফাইনালি এইভাবে হয়। তো থার্ড যে আন্দোলন সেটাতেও গান্ধীজি জয়লাভ করলেন এবং এই আন্দোলনটা কাদের জন্য ছিল? কৃষকদের জন্য। এইবার বলি আমি এটা কেন বলছি কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য। এর আগে গান্ধীজি আসার আগে বা গান্ধীজির এই আন্দোলনগুলোর আগে ভারতে যে আন্দোলনগুলো হতো সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হতে পারে বা সেটা হোম রুল আন্দোলনের মতো আন্দোলন হতে পারে। সেখানে সমাজের যারা শিক্ষিত শ্রেণী তারা যোগদান করত, তাই না? যারা এডুকেটেড শ্রেণী তারা জয়েন করত, বা যারা বলতে পারো মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে উকিল, ডাক্তার এরকম ব্যক্তিরাও রয়েছেন, তারাও জয়েন করত। এই তিনটে আন্দোলনই সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর জন্য। যদিও কাউকে নিম্ন উচ্চ বলা উচিত নয়, কিন্তু আমাদের সোশ্যাল যে ভাগ, আমাদের সমাজের যে ভাগ, সেই ভাগ অনুযায়ী এই মানুষগুলোকে আমরা নিম্ন শ্রেণী বলি। মানে তখন তো আরোই বলা হতো কৃষক বা শ্রমিকদের একদমই নিম্ন শ্রেণী মানা হতো। তো তাদের জন্য আন্দোলন এবং তিনটে আন্দোলনেই জয়লাভ, যে জিনিসটা গান্ধীজির পপুলারিটি ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। এরপরে আমরা যে আন্দোলনগুলো দেখব গান্ধীজির নেতৃত্বে ভারতে হবে, সেই প্রত্যেকটা আন্দোলনে এই শিক্ষিত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী তো জয়েন করবেই, প্লাস তার সঙ্গে কৃষকরা, প্লাস তার সঙ্গে শ্রমিকরা, তার সঙ্গে ছাত্ররা, ব্যবসায়ীরা, অনেকে, মহিলা, সমস্ত মানুষ এসে এখানে জয়েন করতে শুরু করে। ইভেন 70-80 বছরের বৃদ্ধারা জয়েন করতে শুরু করে। কারণ তাদের মধ্যে একটা দুটো জিনিস এসে গেছিল, যে প্রথম হচ্ছে গান্ধীজি আন্দোলন করেন সমাজের নিচের শ্রেণীর জন্য, নিচের শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। এই জিনিসটা মানুষের মধ্যে প্রবেশ করেছিল এবং এই আন্দোলনগুলোর জয়লাভ শুধুমাত্র করেছিলেন, তাদের জন্য কাজ করেছিলেন তা নয়, সেইগুলোতে জয় এনে দিয়েছিলেন। এই জিনিসটাও একটা সেকেন্ড এফেক্ট হচ্ছে, যে সাধারণ মানুষ বুঝতে শুরু করে গান্ধীজি যদি কোনো আন্দোলন করে তাহলে সেটা জয় হবে, তিনি যদি যেরকম করে বলছেন সেটা যদি পালন করা হয় জয় আসবে। এই বিশ্বাসটা মানুষের মধ্যে ঢুকে গেছিল এবং এর পরবর্তীকালে যে আন্দোলনগুলো আমরা দেখব, আইন অমান্য আন্দোলন হোক, অসহযোগ আন্দোলন হোক, প্রত্যেকটাতে দেশের সর্বপ্রান্ত থেকে সমস্ত মানুষ সমস্ত কাজ ফেলে জয়েন করেছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ এবং এই তিনটের জয়লাভ এটার একটা কারণ ছিল। ক্লিয়ার? তো গান্ধীজি সম্পর্কে যদি তোমাদের এটা লিখতে দেওয়া হয়, এই পয়েন্টটা তোমরা অ্যাড করতেই পারো যারা অপশনাল নেবে হিস্ট্রিতে তারা। তো এই তিনটে আন্দোলনের অ্যাডভান্টেজ কি সেটা আমি ওয়ান টাইপ অফ তোমাদেরকে সবাই মানে ওভারঅল বলে দিলাম। তাও এখানে আলাদা আলাদা পয়েন্ট করে বলা হয়েছে যে টেকনিক অফ সত্যাগ্রহ জিনিসটা সম্পর্কে মানুষ অতটা এখানে জানতো না ভারতে। হ্যাঁ, গান্ধীজি জয়লাভ করেছে সাউথ আফ্রিকাতে, গান্ধীজি সেখানকার শ্রমিকদের জন্য কাজ করেছেন, তাদেরকে জয় এনে দিয়েছেন, এইগুলো মানুষ জানে, কিন্তু কিভাবে, কি পদ্ধতি ছিল, কিভাবে আন্দোলন হয়েছে সেগুলো সম্পর্কে তারা অতটা জানতো না। সেই জিনিসটা তারা প্রত্যক্ষভাবে তারা চোখের সামনে দেখে এই তিনটে আন্দোলনের মাধ্যমে এবং এর ফলে মানুষের মধ্যে রাজনৈতিক শিক্ষা বাড়ে, তারা সত্যাগ্রহ সম্পর্কে জানতে পারে। ক্লিয়ার? কারণ যখন এরপরে আমরা আন্দোলনগুলো দেখব, বড় বড় যে অল ইন্ডিয়া বেসিস আন্দোলনগুলো, তখন হয়তো গান্ধীজি এরকম প্রত্যেকটা জায়গায় গিয়ে সকলকে শেখাননি, কিন্তু এই যারা গুজরাটের খেদাতে রয়েছেন বা যারা বিহারে রয়েছেন তারা নিজেরা দেখেছেন গান্ধীজি কিভাবে আন্দোলন করেছেন। ওই আন্দোলনগুলো যখন হবে তখন এই মানুষগুলো আবার অন্যান্য মানুষদের মধ্যে প্রচার করতে শুরু করেছেন। তো এইভাবে একটা সত্যাগ্রহ ব্যাপারটা কি ভারতের মানুষ এই সময় জানতে পারে। এবং যেটা আমি বললাম যে মাস মানে হচ্ছে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, দিন আনে দিন খায় এরকম মানুষের মধ্যে গিয়ে তিনি আন্দোলন করেছিলেন, তাদের জন্য জয় এনেছিলেন, যার ফলে তাদের মধ্যে পপুলারিটি বেড়ে গেছিল। তারা গান্ধীজিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে এবং একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং বা বিশাল বড় পপুলারিটি তিনি এখানে লাভ করেন। এবং ফাইনালি যখন এরা হচ্ছে ভারতের যে কোনো সময়, তোমরা যারা এখনো ছাত্র, আমরা যারা ছাত্র এখন, বা সেই সময়ের কথাও হোক, স্টুডেন্টরা কোনো একটা দেশের সম্পদ, তারা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে।
ইউথ যারা, এখানে ইউথ বলা হয়েছে বা স্টুডেন্ট বলতে পারো, সেই স্টুডেন্টরা হচ্ছে সম্পদ। কোনো আন্দোলনে যদি স্টুডেন্টরা অংশগ্রহণ করত, তারা একটা বিশাল বড় এফেক্ট ফেলতো সেই আন্দোলনে। এর আগে আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সেটার প্রভাব দেখে এসেছি। এবার স্টুডেন্টদের মধ্যে এই সময় একটা প্রবলেম, মানে একটা এসে গেছিল যে সেরকম কোনো আন্দোলন ছিল না। কংগ্রেস তাদের আন্দোলন অতটা পপুলার ছিল না, তাদেরকে এই যারা ইয়ং ইউথ তারা তো নিশ্চয়ই ওই আন্দোলনে বিশ্বাসী নয় যে লেখো, চিঠি লেখো, আবেদন নিবেদন করো, ওতে অতটা বিশ্বাসী হবে না। চরমপন্থী আন্দোলনে তারা বিশ্বাসী ছিল, তাই জন্যই তারা এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছে। আমাদের হোম রুল লীগ হোক, হোম রুল আন্দোলন হোক, বা এর আগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তাতে তারা খুব খুশি মনে জয়েন করেছে। এবার এইরকম কিছু তো দরকার যেখানে তারা একদম জয়েন করতে পারবে, ফ্রিলি জয়েন করতে পারবে, খুশি মনে জয়েন করতে পারবে। সেই জায়গাটা গান্ধীজি তৈরি করে দেন। এই আন্দোলনগুলো জয়লাভ বা এই পদ্ধতি যে তোমাকে আইন মানতে হবে না, তোমরা আইন মানবে না, ট্যাক্স দেবে না, এই করো, দেশীয় জিনিস ব্যবহার করো, এইগুলো স্টুডেন্টদের বা ইউথকে খুব অ্যাট্রাক্ট করে। এবং এই যে ইউথরা, ভারতের যারা যুব সম্প্রদায়, তারা গান্ধীজির আন্দোলনে পরবর্তীকালে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। এইটা হচ্ছে এই তিনটে আন্দোলনের অ্যাডভান্টেজ। তো এরপরে আমরা চলে যাব পরের দিনের ভিডিওতে গান্ধীজির যে অল ইন্ডিয়া আন্দোলনগুলো। প্রথমে আমরা দেখব এর পরের চ্যাপ্টার হচ্ছে রাওলাট আইন বিরোধী আন্দোলন রয়েছে, সেইটা আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা এই অবধি থাকছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো। যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেন রয়েছে তাহলে কমেন্ট করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেল এতে গিয়ে গ্রুপে গিয়ে আমাকে কোশ্চেন করতে পারো। আর দেখা হবে পরের দিনের ভিডিওতে। আর তোমরা অবশ্যই লাইভ ক্লাস করো, যারা লাইভ ক্লাস করছো না পরে দেখছো তাদেরও বলবো লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে তোমাদেরই হেল্প হবে, তোমরা ইন্টারাক্ট করতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ। তোমাদের সঙ্গে আমি ডাইরেক্ট তোমাদের কথা দেখতে পাবো, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও এখানেই আমি এন্ড করছি। থ্যাংক ইউ।